আমি ছোট থেকেই ভেবেছিলাম যে আমি পেন্টার। নিজের ভাষা বা ভাবনা ব্যক্ত করার পেন্টিং এর থেকে সহজ হচ্ছে কলম। মেইনস্ট্রিম মিউজিক মানে এতটাই পপুলার হয়ে গেছে যে বাংলা ব্যান্ডের কোনো জায়গায় ছবি আঁকতে আঁকতেই আমি ডিসাইড করে নিলাম আমাকে বেশি করে ডাকছে একটা স্টেজ, একটা লাইট, প্রচুর মানুষ। যন্ত্রণাকে ওভারকাম করে কি করে আবার মূল স্রোতে ফিরতে হয়, ফিরে সবার মুখে ছামা গোছে দিতে হয়, সেটা আমি শিখেছি। এসে আমাকে বললো যে আজকে মেদিনীপুরে আমাদের শো আছে, আমার গলা আজকে একদম পারমিট করছে না, তোকে যেতে হবে, তোকে আমার সাথে গাইতে হবে। আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা ওই দিনকে হয়েছিল। জীবনের প্রথম স্টেজে আমি 4 জনকে অটোগ্রাফ দিয়েছি। আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করলো, বললো যে সবাই যখন নন্দনের থেকে আলাপ, ব্যান্ডটার নাম তো হলো নন্দন বয়েজ। ফসিলসের শো দেখতে গিয়ে আমি নজরুলগঞ্জে পুলিশের রুগলের বাড়িও গেছি। গানের সেট লিস্টে 1 ঘন্টার একটা প্রোগ্রামে যদি 5টা গান আবার রক ভরা রাখতে থাকে, 5টা গান আবার একদম হার্ডকোর ফোক রক থাকে। রেডি 1 2 3 স্টার্ট। নমস্কার, গান পিয়নের মঞ্চ থেকে আরেকবার এসে গেছি আমাদের পডকাস্ট অনুষ্ঠান গান পাগলে। আর আজকে আছে আমাদের ছোট ভাই রকস্টার সায়ন্তন মৌলিক। সায়ন্তন নমস্কার। সায়ন্তনকে আজকে আমরা পেয়েছি। সায়ন্তনের আজকেও শো আছে। সায়ন্তন একটু পরেই শো করতে বেরিয়ে যাবে। আজকে সায়ন্তনের সাথে এই ফাঁকে খানিকটা আড্ডা মেরে নেব। তো আজকের পডকাস্ট শুরু করি। পডকাস্ট মানে আড্ডা, আর কি, আড্ডা শুরু করি। সায়ন্তন, কেমন লাগছে এই গান পাগলের মঞ্চে এসে? গান পাগল মানুষ গান পাগল মঞ্চে এসে অবভিয়াসলি অন্যরকম ফিলিংস তো হবেই। তো অনেকদিন ধরেই কথা মানে হচ্ছিল আর কি, আসবো তো কোনো কারণে সময়। তোমার শো এত বেশি বা তুমি এত শো করো বা অন্যান্য অ্যাক্টিভিটিতে তুমি যেভাবে জড়িয়ে আছো, তাতে তোমার সময় আমরাও পাচ্ছিলাম না। আজকে পেয়েছি, এটা আমাদের লাক বলতে পারি। আমারও এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো আজকে তোমাকে আমি একদম তোমার শৈশব থেকেই শুরু করি। মানে তুমি কিভাবে গানের প্রতি আসক্ত হলে 1 নম্বর, আর তোমার শৈশবে কবে থেকে তুমি গানের প্রতি আসক্ত হলে সেটা যদি আমাদের বলো। একদম প্রথম দিকে বলতে গেলে মানে গান গাইবো বা গিটার বাজাবো এরকম কোনো ইচ্ছেই কোনোদিন আমার ছিল না। বেশ, আমি ছোট থেকেই ভেবেছিলাম যে আমি পেন্টার হবো, ছবি আঁকবো। তো ওই একটা চিন্তা ভাবনা নিয়ে চলা, মানে শুরু। ছবি আঁকছি, এক্সিবিশন দেখছি। অনেক ছোট বয়স থেকে অনেক বড় বড় আর্টিস্টদের আমি এক্সিবিশন দেখতাম। আচ্ছা। বা আমার মামার বাড়ির দিকে আমার ছোট মাসি, ছোট মেয়ে, আমার মামারা, এনারা সবাই আর কি ওই ছবি আঁকা, ফটোগ্রাফি রিলেটেড মানে ব্যাপার স্যাপারে যুক্ত। তো সেই কারণে ন্যাচারালি ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আমার ঝোঁকটা অন্যরকমই ছিল। মানে তুমি সবাইকে দেখতে যে ওনারা এই ছবি আঁকার মধ্যেই আছেন, পেন্টিং এর মধ্যেই আছেন, সেটাই তোমার ইচ্ছেটা জাগিয়ে তোলে একজন পেন্টার হওয়ার জন্য। একদম। আমি অনেক ছোট বয়সে অনেক টাফ মানে মিডিয়াম দিয়ে কাজ করা শুরু করেছি। যেমন আমি যে বয়সে ওয়াটার কালার হাতে ধরে নিয়েছি, আজকালকার বাচ্চারা ওই বয়সে হয়তো মানে ক্রেয়ন দিয়ে হয়তো সবাই ড্রয়িং করছে। মানে এটা কিন্তু একটা খুব আত্মিক যোগাযোগ। শিল্পীরা শিল্পী হয়। তো ও আজকে হয়তো পেন্টিং আর করছে না বা পেন্টিং করার সময় পায় না, কিন্তু ও গানে চলে এসছে। তাহলে মনের ভাবটা পেন্টিং এর মাধ্যমে যেটা বোঝাতো, এখন সে গানের মাধ্যমে বোঝাচ্ছে। এটা অসাধারণ জিনিস। ওই শিল্পীরা শিল্পী হয়, শিল্পী সত্তা কোনো না কোনো দিক দিয়ে বিকশিত হয়, এটা বটে। আর একটা মাঝে একটা কথা এই প্রসঙ্গে বলি, মানে নিজের ভাষা বা ভাবনা ব্যক্ত করার আমার মনে হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে পেন্টিং এর থেকে সহজ হচ্ছে কলম। আচ্ছা, তা তুমি কলমও ধরো কি? হ্যাঁ, কলমটা মানে চলে এসছে আর কি, মানে ওটা মানে হয়ে গেছে, মানে লিখবো ভেবে লিখিনি। আচ্ছা, লিখে ফেলেছি। আচ্ছা, তো তুমি কলম যখন ধরো, তাহলে আমাদের দর্শকদের বলি, তুমি অরিজিনাল সং কম্পোজ করো, সুর দাও, অসাধারণ। কলম যখন ধরে অরিজিনাল সং তো করবেই। তোমার শৈশবে ফিরে যাই একবার।
তোমার স্ট্রাগলটা বলো, মানে ছোটবেলায় আমি শুনছিলাম, একটু আগে আমরা আলোচনা করছিলাম, প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে তুমি এই লাইনে এসেছো, বা তুমি গান বাজনাকে তোমার পেশা হিসেবে বেছে নিয়েছো। আজকেও তুমি গান বাজনার সাথে সাথে আরো অনেক কিছু করার জন্য ভাবো, চিন্তা করো এবং করো, সেটা দর্শকদের তুমিই বলবে। তো তুমি একটু যদি বলো। প্রথম কথা হচ্ছে, মানে স্ট্রাগল তো যে কোনো ফিল্ডেই থাকে, ঠিক। আর যেহেতু আজকে মানে বাংলা ব্যান্ড বলতে যা বোঝায় এক কথায়, সেই বাংলা ব্যান্ডের আজকে কোথাও গিয়ে যেন মানে কি বলবো, মানে বাংলা ব্যান্ড এক সময়তে যে প্রাধান্যটা পেতো বা পেয়ে এসছে, যে ক্রেজটা ছিল, হ্যাঁ যে ক্রেজটা ছিল সব থেকে ভালো, আজকের ডেটে বাংলা ব্যান্ডের সেই ক্রেজটা নেই। আচ্ছা, মানে মানে মেইন স্ট্রিম মিউজিক মানে এতটাই পপুলার হয়ে গেছে যে বাংলা ব্যান্ডের কোনো জায়গা নেই। হ্যাঁ, আমি বাংলা ব্যান্ডের আজকের পজিশন কি বা মানুষ কতটা চাইছে সেটাতে আসবো। তার আগে তোমাকে একবার বলি, তুমি ছোটবেলা থেকে একবার বলো যে তুমি যখন 2, 3, 4, 5 এ পড়তে, তুমি বললে পেন্টিং করতে, পেন্টিং এর পরে গানে তুমি কিভাবে এলে? পরবর্তীতে আমরা জানি যে তুমি বাংলা ব্যান্ড বা রক সঙ্গীতকে তুমি আমাদের শ্রদ্ধেয় রূপম ইসলামকে তুমি গুরু হিসেবে মানো, এবং আরো অনেক আমাদের রক ব্যান্ডের অনেককেই গুরু হিসেবে মানো, সেই গল্পে আমরা যাব। তো তুমি ছোটবেলায় ওই 3, 4, 5, 6 এরপরে তুমি গানের দিকে কিভাবে সুইচ করলে সেটা যদি বলো। এরপরে গানের দিকে সুইচ করলাম বলতে এটা খুব অদ্ভুত গল্প আছে। মানে 2003 মোস্ট প্রবাবলি, হ্যাঁ 2003-এ আমার পড়িতে হয়। বেশ। তো আমি তখন একটা ওই চাইনিজ রেডিও গুলো মার্কেটে খুব বেরিয়েছিল, ছোট ছোট ইয়ারফোন দিয়ে শুনতে হতো। ঠিক ঠিক ঠিক। তো ওই একটা জিনিস আমি গিফট পাই, এবং ওই রেডিওটাই আমার সঙ্গী ছিল তখন। আমি ওই সারাক্ষণ ওই ডাউনলোড করে রাখা যেত? না 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 না। আচ্ছা, ওটা রেডিওটাই একদমই মানে রেডিও ওটা। এবার তখন আমার এফএম বলে একটি রেডিও চ্যানেল, আমার এফএম, তখন আমার এফএম এ সারাক্ষণ বাংলা ব্যান্ডের গান হতো। একদম মিট ছিল। হ্যাঁ, এবার না না মিট ছিল না। আমার এফএম এ কে ছিল? আমার এফএম এ তখন হোস্ট করতো ওই এই মুহূর্তে এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, বছর আগের ঘটনা। তো যাই হোক, তো ওই গান শুনতে শুনতে আমি সারাক্ষণ গান শুনতাম। এবং যতবারই আমি বাংলা ব্যান্ডের গানগুলো শুনতাম, ততবারই একটা শরীরে শিহরণ জাগতো আমার। এবং এটা বলতে, তখন তুমি কোন ক্লাসে? 2003? এটা 8 ক্লাসে। মানে ওটা একটা সঠিক সময় এই ধরনের গান শোনার জন্য। এর মাঝখানে বলে রাখি, কিন্তু মানে ক্যাকটাসের প্রথম অ্যালবাম যখন বেরোয়, যে অ্যালবামের গান ছিল হলুদ পাখি, সেই অ্যালবামটির গান আমার মামা আমাকে শুনিয়েছে তারও 2 বছর আগে, মানে 2001 সালে। আচ্ছা, 2001 সালে আমার মামা এই গানটা কোথাও থেকে একটা বন্ধুর থেকে শুনে এসে আমাদের বাড়ির সবাইকে, মানে মামার বাড়ি গেছি আমি, সেখানে শুনিয়েছিল। এবং ওই আমার প্রথম বাংলা ব্যান্ড কি জিনিস বা বাংলা ব্যান্ডের গান কেমন হয় ওইটা আমার শোনা, এবং ওই শোনাটা থেকে ওই সময়তেই একটা ভালো লাগা তৈরি হয়েছিল। এবং তারপরে 2003-এ আমার ওই রেডিও পাওয়া, এবং তারপর থেকে সারাটা দিন মানে যত ব্যান্ড আছে, মানে ক্যাকটাস, ফসিল, চন্দ্রবিন্দু, ভূমি, অভিলাষা, লক্ষ্মী ছাড়া, তখন প্রচুর মানে সারাক্ষণ ধরে গান হচ্ছে আর কি, ফসিলস। তখন আমি গিয়ে ওই রেডিওতেই শুনেছিলাম ভেবে দেখেছো কি তারা যত আলো প্রশ্ন দিল। ঠিক। তুমি তখন বাংলাদেশের ব্যান্ডের গান শুনতে? তখন বাংলাদেশের ব্যান্ডের গান মানে তারও পরে আমার কাছে পৌঁছেছে। তখন আমি প্রথম একদিন রেডিওতেই শুনেছিলাম মাইলস এর ফিরিয়ে দাও, এবং তারও কিছুদিন পরে আমি শুনলাম এলআরবির সেই তুমি। এগুলো চিরন্তন গান অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই গানগুলো শোনার পরে ওই আস্তে আস্তে আমার পুরো ওই মানে কি বলবো, আমি ওই জগৎটাতে প্রতি আমার একটা ইন্টারেস্ট গ্রো করতে শুরু করলো। তারপরে আমি বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন আর্টিকেল, যখন যেখানে ব্যান্ড ওরিয়েন্টেড কিছু দেখতে পেতাম, আমি সেগুলো কালেক্ট করতাম, করে সেগুলো পড়াশোনা করতাম। এবং বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন সময় আমি প্রচুর কিছু মানে জেনেছি বা আমার সুযোগ হয়েছে জানার। এইভাবে তো এরম ভাবে আমার মাধ্যমিক উত্তরানো, তারপর আমার উচ্চ মাধ্যমিক উত্তরানো,
উচ্চ মাধ্যমিক উত্তরানোর পরে আমার আর্ট কলেজে ভর্তি, এবং আর্ট কলেজে মানে ছবি আঁকতে আঁকতেই আমি হ্যাঁ। ডিসাইড করে নিলাম যে ছবি তো আঁকছি, ওটা তো আমার আছেই, ঠিক, কিন্তু ওটার থেকেও যেন আমাকে বেশি করে ডাকছে একটা স্টেজ, একটা লাইট, প্রচুর মানুষ। অসাধারণ। এবার মানে তুমি যখন স্বপ্নটা দেখতে শুরু করে দিয়েছো, হ্যাঁ, মানে তখন আমি ভাবছি যে আজকে আমি একটা ফসিলসের গান, একটা কনসার্ট দেখতে যাচ্ছি, কি একটা লক্ষ্মীছড়ার কনসার্ট দেখতে যাচ্ছি, হয়তো ওই জায়গাটাতে আমি একদিন থাকবো। ঠিক ঠিক, একদম। এবং আমি যেরকম আজকে দর্শকের আসন থেকে ওদেরকে দেখছি, সেরকম আমারও কিছু শ্রোতা বন্ধু আমাকে তাদের জায়গা থেকে দেখবে, তো ওই জায়গাটার আমাকে হাতছানি দিতে হবে। এটা 12 এর পর থেকে মোটামুটি তুমি মাথায় নিয়ে নিয়েছো। হ্যাঁ। আচ্ছা, কথা বলতে বলতে তুমি মানে আমার আর তর্স হয়েছে না, তোমার একটা গান শুনবো। তুমি কি শোনাবে? কি একটা ফসিলস শোনাবে না অন্য কিছু আগে শোনাবে, পরে ফসিলস গাইবে? এটা তোমার উপরে, তুমি বলো। মানে আর তোমার অরিজিনালসও শুনবো আমরা। হ্যাঁ, মানে আমি প্রথমে একটা ফসিলসই গাই, তার কারণ হচ্ছে মানে ফসিলস তো মানে আমার কাছে গান নয়, মানে ফসিলস হচ্ছে একটা ইমোশন এবং এক্সপ্রেশন। আর সব থেকে বড় কথা ফসিলস বা রূপম ইসলাম, এই ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা ইনস্টিটিউট। মানে আমি রূপম ইসলামকে যত না আমার আইডল হিসেবে দেখি, তার থেকে বেশি একজন শিক্ষক হিসেবে দেখি। একদম একদম। কারণ ওই ভদ্রলোকের থেকে যন্ত্রণাকে ওভারকাম করে কি করে আমার মূল স্রোতে ফিরতে হয়, ফিরে সবার মুখে ঝামা গোছে দিতে হয়, সেটা আমি শিখেছি। ঠিক ঠিক। তুমি কোনটা শোনাচ্ছ আমাদের? আমি মানে আমি একলা বাড়ি শোনাচ্ছি, চলুন। তার কারণ এই গানটা আমাকে অনেক কিছু দিয়েছে। মানে এর মধ্যে তোমার অনেক ইমোশনস আছে, অনেক অভিব্যক্তি আছে, ওঠা পড়া আছে, ঠিক, অনেক কিছু আছে। করো। এই একলা আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, তোমার টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে গভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আমার থেকে চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, তোমার টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে গভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আমার থেকে চোখ ভিজে যায় কান্নায়। নানা কাছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ভুল যাওয়া অতীতে, সেই গভীরে। অসাধারণ অসাধারণ। খুব 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 প্রাণ দিয়ে তুমি গানটা গাইলে, বা তুমি গাও প্রাণ দিয়ে। একটু আগেও আমরা গান বাজনা করছিলাম, সত্যি খুব সুন্দর। একটা জিনিস আমাকে বলো, গান পিয়নের সাথে তোমার যোগাযোগ হলো কিভাবে? গান পিয়নের সাথে যোগাযোগটা একটা অদ্ভুত ভাবে, মানে আমি কোনো একদিন ওই ফেসবুক স্ক্রল করতে করতে দেখি গান পিয়নের একটা পেজ, এবং সেখানে বেশি খুব একটা মানে জাস্ট ওই এক ঝলক বেরিয়ে গেছে গান পিয়ন। তো তারও কিছুদিন পরে আমি ওই নিউ টাউন ওই চত্বর থেকে একদিন আসছিলাম ব্রিজের নিচের দিয়ে, তো ওইখানে দেখি একটা কিছু প্রোগ্রাম হচ্ছে বেশ, এবং পেছনে ব্যানার দেখি গান পিয়নের। এবার ওইটা দেখে আমার একটা ইন্টারেস্ট জাগলো। তারপরে আমি মানে বাড়িতে এসে তারপরে ব্যাপারটা ভালো করে আর কি খুঁজে খাজে দেখলাম, আচ্ছা গান পিয়ন এরকম একটা প্ল্যাটফর্ম যারা নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করছে। তো ওইভাবেই মানে আমার সাথে বিপ্রর মানে বিপ্রর সাথে আমার কথা হয়েছে, মানে আলাপ হয়েছে খুব রিসেন্ট, কিন্তু
ফোনে একবার কথা হয়েছিল, মানে কন্ট্যাক্টটা হয়েছে আজ থেকে বোধহয় 1.5 বছর আগে এরকম সময়। তো এই কিছুদিন আগে হঠাৎ করে একদিন বিপ্লব আমাকে ফোন করে বললো, এবং গার্জিয়নের বিপ্লব বলছি, তো আমার ব্যান্ডের নাম হচ্ছে আরবান সোলস। আরবান সোলস, আরবান সোলস, তো শহুরে আত্মা, শহুরে আত্মা। তো এবার ওই ও ব্যান্ডের নামটা শুনেছে, কিন্তু ওটা যে আমার ব্যান্ড সেটাও জানতো, সেটা আমার সাথে কথা বলার পরও জেনেছে। তো এই করেই এবার আস্তে আস্তে অ্যাটাচমেন্ট। এই প্রসঙ্গে বলি, গান পিওনের আপনারা সকলে হয়তো জানেন, তবু একবার বলছি, গান পিওনের কিন্তু এটাই মোটিভ এবং এটাই এদের ট্যাগলাইন, সেটা হচ্ছে মিউজিক অ্যাট ইওর ডোরস্টেপ। তার মানে আপনি যদি চান আপনার যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে, আপনি যদি চান যে কোনো শিল্পী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বা যে কোনো জনারের শিল্পী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইছেন, গান পিয়নকে কিন্তু ফোন করলে পরে গান পিয়ন সেই শিল্পীকে আপনার কাছে হাজির করবে এবং একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার বাড়িতেও হতে পারে, বার্থডে পার্টি, ম্যারেজ পার্টি, হোয়াটএভার। এবং গান পিয়ন নতুন একটা জিনিস শুরু করেছে, ওটা আরো অসাধারণ। যারা বয়স্ক মানুষ যারা আছেন, আমাদের ওল্ড এজে যারা আছেন, ধরুন কেউ বাড়িতে একা একা থাকেন, তাদের গিয়ে গান শুনিয়ে আসতে হবে। তাদের হয়তো ছেলেমেয়েরা বাইরে থাকে বা এখানেই অন্য কোথাও অন্য বাড়িতে থাকে, যে বাবা মা একা আছেন বা বাবা একা আছেন, মা একা আছেন, তাদের গিয়ে খানিকটা সঙ্গ দিয়ে গান শুনিয়ে আসতে হবে। সেটাও কিন্তু গান পিয়ন করে থাকেন এবং গান পিয়ন সেই চাহিদা অনুযায়ী শিল্পীকে পাঠিয়ে একটা জমজমাট তাদের সাথে আড্ডা, গান বাজনার, এটাও গান পিয়ন করে থাকেন। তো এটা আপনারা সকলে মাথায় রাখবেন। তুমি এবার আমাকে একটা জিনিস বলো, প্রত্যেকটা শিল্পীর তো এটা গিটারের জার্নি শুরু হয়, গান যেরকম হয় গানের সাথে সাথে গিটার শেখা, তাহলে তোমার প্রথম গিটার শেখা কিভাবে চালু হলো এবং পরবর্তীতে গিটার, যে প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন থাকে একটা নতুন গিটার কিনবো, কিনে তারপরে নিজের গিটার নিজে বাজাবো, সেই গিটার কেনার গল্পটা কি? মানে প্রথমে আমরা আসি গিটার শেখার ব্যাপারটা, তুমি কোথা থেকে অনুপ্রাণিত হলে যে এবার গিটার শিখে গিটার বাজিয়ে আমি গান করবো? এইখানে এবার এটা মানে গল্প আছে। মানে আমি মানে মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি নন্দনে তখন যেতাম। আচ্ছা, আমারই পাড়ার একটি দাদা, ও আমাকে প্রথমে একদিন বললো যে কি পাড়ায় দাঁড়িয়েছিস, চল তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, গিয়ে একজনের সাথে আলাপ করাচ্ছি, তোর এত বাংলা ব্যান্ডের দিকে ঝোঁক, এত ভালো গান তুই মানে গাওয়ার চেষ্টা করছিস বা গাইছিস। তো আমি তখন ওই কি করতাম, পাড়ার বন্ধুদেরকে গান মানে শোনাতাম আর কি। ও একদিন দাঁড়িয়ে শুনছিল, ও বললো চল, তো ওর সাথে গেলাম। তো একাডেমির পেছনে ক্যান্টিন, সেখানে যে আড্ডাটা জমতো আর কি। তো ওখানে, হ্যাঁ, তো ওখানে গিয়ে আমি গেছি, প্রথম আমাকে নিয়ে গেছে, আমি দেখছি একটা বছর কত তখন, বছর 30-31 বছরের একটা ছেলে, মানে আমার কাছে তখন সে লোক আর কি, 6 ফুটের ওপর হাইট এবং পুরো এত অব্দি কার্লি চুল এবং আইব্রোতে পিয়ার্সিং, একটা স্লিভলেস ব্ল্যাক টি শার্ট, একটা 3/4 কার্গো, পায়ে একটা কনভার্স, হাতে গিটার নিয়ে অবলীলায় গান গেয়ে যাচ্ছে, অ্যাকোস্টিক গিটার বাজিয়ে, এবং তাকে ঘিরে মিনিমাম 20-25 জন গোল হয়ে বসে আছে। তো আমি ওই ব্যাপারটা দেখে মানে কেমন মানে একটা আমার মানে কি করে বোঝাই, মানে একটা অদ্ভুত একটা ফিলিং হলো, যে একটা শিহরণ জাগে, মানে আমি যে জিনিসটা করতে চাই আমার চোখের সামনে, আমি তো এটাই হতে চাই, এরকম একটা ব্যাপার। একদমই তাই। এবার আমি দেখছি একটা লোক ওরম ভাবে অবলীলায় বসে গান গাইছে, হাসছে, গল্প করছে, সিগারেট খাচ্ছে। তো এবার আস্তে আস্তে জানতে পারলাম ভদ্রলোকের নাম হচ্ছে জয়ন্ত চক্রবর্তী। তো আজকে আমি যতটুকু গান বাজনা করে, শহুরে বাউল, একদমই তাই, শহুরে বাউল। তো ওই আমার প্রথম জয়ন্ত দাকে দেখা হচ্ছে 2008 সালে। এইবারেতে আস্তে আস্তে জয়ন্ত দার সাথে সম্পর্ক আরো ভালো হয়, আরো দৃঢ় হয়।
আচ্ছা, তখন তোর কিন্তু গিটার নেই। তখন আমার গিটার নেই, তখন আমি ওই নন্দন গেলেই জয়ন্ত মানে মানে বাজাতো গিটার, আমি বসে বসে দেখতাম, এবং গিটারের এই নানা রকম পার্ট শেপ, নাট পজিশন, কর্ড শেপ, হ্যানা ত্যানা এইসব, তো আমি ওগুলো সব দেখতাম, শেপ গুলো দেখতাম, যে একটা গান গাইছে 5টা কর্ড চেঞ্জ, 7 কর্ড চেঞ্জ করছে, মানে কি সাবলীল মানে বাজাচ্ছে গিটারটা, মানে খেলা করছে আর কি, খেলনার মতন বাজাচ্ছে। তো ওইটা দেখে আমি একদম ডিটারমাইন্ড হয়ে গেলাম যে আমি গানটা গাই, আমি এবং আমি গিটারটাও বাজাবো, গিটার বাজিয়ে গানটা গাইবো। তো এইবারেতে এবার গিটার বাজাবো বললেই তো আর গিটার বাজানো যায় না, তার জন্য গিটার লাগবে। এবার বাবাকে গিয়ে বললাম, বাবা বললো না না এখন পড়াশোনার সময়, এখন গান বাজনা সব হবে না। তো তখন কি ক্লাস 10 না 10 পাস হয়ে গেছে? 10 তখন পাস হয়ে গেছে। এবার মাকে গিয়ে বললাম, এবার মা বলছে দেখ নতুন গিটার তো কিনে দিতে পার না, বলছে ঠিক আছে তুই আগে এইচএসটা কর দে না, তারপর দেখছি কোথা দিয়ে তোর গিটার কিনে দেওয়া যায়। তো এই করে এইচএস তো হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেল, তারপরে মাকে বললাম যে মা গিটার কিনে দেওয়া। এবারে তখন মায়ের কাছে সেই সময়তে এবার সংসার খরচা বাঁচিয়ে যতটুকু একটা মা পয়সা বাঁচিয়ে রাখতে পারে। আর ছেলেদের কাছে লাস্ট শেল্টার বা রিকোর্স হচ্ছে মা। মার কাছে গেলে বাবা যতই না বলুক, মার কাছে গেলে কোনো না কোনো একটা উপায় হবে। একদমই তাই। তো মা ছিল সেই সময়তে, মানে কি বলবো, মানে মুশকিল আসে না একদম যে কোনো ছেলের কাছে। তো এবারে নতুন গিটারের তো প্রচুর দাম, এবার অত পয়সা দিয়ে তো গিটার কেনা যাবে না। এইবারেতে জয়ন্তদা আমাকে বললো যে আমার কাছে একটা অরিজিনাল হফনারের গিটার আছে। অরিজিনাল হফনার, কারণ ওই গিটারটা মোস্ট প্রবাবলি জয়ন্তদাকে এনে দিয়েছিল জয়ন্তদার ওয়াইফ, কারণ জয়ন্তদার ওয়াইফ তখন ইউএসএ তে থাকতো। তো ওই গিটারটা জয়ন্তদা বেচবে, তো আমাকে বললো যে তুই এই গিটারটা নিয়ে তুই শুরু করতে পারিস। তো ওই মাকে গিয়ে বললাম, মা পয়সা দিল, আমি ওই গিটারটা সেকেন্ড হ্যান্ড জয়ন্তদার থেকে কিনলাম। ওই গিটারটা দিয়ে আমার ওই জার্নি শুরু। আচ্ছা, তা জার্নিটা কি জয়ন্তদার সাথেই শুরু হলো? হ্যাঁ, মানে জয়ন্তদার সাথেই শুরু হলো। ওই জয়ন্তদাই টুকটাক আমাকে তখন মানে দেখাতো গিটার এরকম ভাবে বাজাতে হয়, মানে প্রসেস আর কি যেরকম ভাবে চলে। এইবারেতে সময় এলো 2010-এর শেষ, 2011 শুরু, জানুয়ারি মাস, 2011 জানুয়ারি মাস। এবার জয়ন্তদাদের তো তখন প্রচুর শো থাকতো, একটানা 4 দিন শো করার পর জয়ন্তদার গলা ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আড্ডা মারছি, মানে এটা শহুরে বাউলের শো। এইবারেতে এবার তখন আমরা কি করতাম, নন্দনে গোল হয়ে বসে আমরা তখন গিটার বাজিয়ে গান বাজনা করতাম। এবার আমি তো তখন গিটারটা অতটা বাজাতে পারতাম না, আমি গান গাইতাম, ওরা কেউ একটা বাজাচ্ছে বা সবাই গাইছে, আমি তার সাথে গলা মেলাচ্ছি, এরকম একটা মজার সেসব দিন ছিল। তো একদিন জয়ন্তদা এরকম দুপুরবেলা আমি এসছি নন্দনে, জয়ন্তদাও এলো, এসে আমাকে বললো যে আজকে মেদিনীপুরে আমাদের শো আছে, আমার গলা আজকে একদম পারমিট করছে না, তোকে যেতে হবে, তোকে আমার সাথে গাইতে হবে আজকে। ওইটা শুনে যতটা এক্সাইটেড হয়েছিলাম, ঠিক তার থেকে বেশি ভয় পেয়েছিলাম। স্বাভাবিক, তখন তো একটা কোনো স্টেজ শো হয়নি, সামনে যে স্বপ্নটা ছিল সামনে প্রচুর দর্শক, আমি গান গাইছি, সেটা সত্যি হতে যাচ্ছে, কোনো স্টেজই হয়নি তখন। তখন আমি বন্ধুদেরকে গান শোনাই বসে বসে, এবং একটা ফুল ব্যান্ড সেট আপ, সেখানে ড্রামস বাজছে, বেস গিটার বাজছে, গিটার বাজছে, তার মাঝখানে এবার আমাকে ফেলে দেওয়া, মানে সে যাচ্ছে তাই ব্যাপার আর কি। মানে ওটা ভেবে আর প্রচন্ড ভয় পেয়েছিলাম। আমাকে জয়ন্তদা বললো কিচ্ছু হবে না, চুপচাপ চল। এবার তখন আমি ভালো করে আমি তাল বুঝি না, লয় বুঝি না, সুরটা হয়তো তখন বুঝি। এবার তো সে গেছি, যাওয়ার পরে জয়ন্তদা তো উঠলো, আমাকে বললো যে আমি ঠিক টাইমে তোকে ডাকবো, আমি স্টেজের নিচে আরো ছোট হয়ে একটা চেয়ারে বসে আছি। এবার জয়ন্তদা যথাসময় আমাকে মানে অ্যানাউন্সমেন্ট করলো, আমার এক ছোট ভাই আজকে গাইবে, আমার গলা খারাপ, এরকম কিছু একটা বলে। তারপর আমি উঠলাম, উঠে প্রথম গান গেয়েছিলাম, মনে আছে আমার এখনো, ফসিলসের আরো একবার চলো ফিরে যাই, এই গানটা গেয়েছিলাম। তো এই গানটা গাওয়ার পরে আমি আরো 4টে গান গেয়েছিলাম। মানে তার আগে অব্দি আমি কোনোদিন
ফুল ইনস্ট্রুমেন্ট ব্যান্ড সেটআপে আমি কোনোদিন রিহার্সাল, মানে শো তো দূর, আমি মানে রিহার্সালও করিনি কোনোদিন। ওই আমার প্রথম যে একটা পুরো ব্যান্ড একটা মানে বাজছে, তার মাঝে আমি গান গাইছি পুরো সেটআপটার সাথে। মানে প্রচুর সিনক্রোনাইজেশনের দরকার। হ্যাঁ, একটা ফুল হ্যান্ড একদমই তাই, একদমই তাই। এবার কোথায় ধরা কোথায় ছাড়া, এবার এক একটা শিল্পী এক এক রকম, বা যারা হার্ডকোর প্রফেশনাল তাদের একটা আলাদা টেকনিক থাকে। আমি সেসবের কিছু বিন্দু বিসর্গ আমি জানি না, কিন্তু অদ্ভুত ভাবে। তারপরে আমার মনে হয় আরেকটা বড় জিনিস হচ্ছে প্রপারলি ফিডব্যাকটা শোনা। একদমই মানে ওই সিনক্রোনাইজেশনের সময় নিজের গলাটা নিজে শোনা ইলেকট্রনিক মাধ্যমে, একদমই এবং সেটার দিকে নজর দিতে গিয়ে লয়ে ঝুলে যাওয়া সেই ভয়টা থাকে, সেই জিনিসগুলো ভীষণ নতুন থাকে ইনিশিয়ালি। একদমই তাই, সেইগুলো তো ছিলই। আর সব থেকে বড় কথা, আমি জীবনে কোনোদিন তার আগে মাইক্রোফোন ধরি। ওই আমার প্রথম মাইক্রোফোন হ্যান্ডলিং একটা বিশাল বড় শিক্ষার জিনিস। সেই মাইক্রোফোনটা আমি একবারে, সেই মনে আছে প্রথম একবারে মুখে ঠেকিয়ে কাকাইছি, সে মানে সাউন্ডটা পুরো ড্যাম্প হয়ে মানে বের হচ্ছে, কারণ হাই পিচে যে ওটা দূরে নিয়ে যেতে হয় আমি তো জানি না। হাই পিচে দূরে নিতে হয়। এবার যেটা যার গলার রেঞ্জ সে সেরকম একটা ডিস্টেন্স মেনটেন করে গায়। এবার তখন তো সব কিছুই জানি না, কিন্তু অদ্ভুত ভাবে তো আমাকে অন স্টেজ জয়ন্তদা গাইড করেছিল। গান মানে চলছে, গানের মাঝে মাঝে আমাকে গাইড করেছিল যে এরম ভাবে কর, ওরম ভাবে কর। তো প্রথম শোটা হওয়ার পর, মানে ওই শোটা তো ওই দিনকে শেষ হলো, খুব ভালোভাবে শেষ হলো। আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা ওই দিনকে হয়েছিল। জীবনের প্রথম স্টেজে আমি 4 জনকে অটোগ্রাফ দিয়েছিলাম। আরে সাবাস, এটা দারুণ পাওয়া, এটা একটা মোটিভেশন। হ্যাঁ, মানে ওটা ওইটাই যেন আমার মানে মনে হলো যে না, আমিও পারবো। তো ওটাই আমার কাছে একটা মানে কি বলবো, একটা মানে মোটিভেশন। ওটাই মেন ছিল যে প্রথম দিন ভুলভাল গান গাওয়ার পরেও যদি মানুষ আমার থেকে অটোগ্রাফ চায়, তাহলে আমি যদি শিখে ঠিকঠাক ভাবে কোনোদিন গাইতে পারি, তাহলে লোকে অ্যাটলিস্ট পজিটিভ ছুড়বে। ঠিক ঠিক। এই 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 তুমি যে এগুলো বললে, আরেকটা গান শুনি এর ফাঁকে। বলো কি গান শোনাবে? এবার আমি এটা আমার গান শোনাই। হ্যাঁ, অরিজিনাল একদম। কোন গান? আচ্ছা, তাহলে তোমার গান যদি শোনাও, এই গানটার ব্যাকগ্রাউন্ডটা একটু আগে বলো দর্শকদের জন্য। তুমি কিভাবে এই গানটা কনসিভ করেছিলে, কিভাবে তুমি এটা লিখলে, কিভাবে সুর দিলে, একটু তুমি ইন্ট্রোডাক্টরি একটু গানটা সম্পর্কে বললে দর্শকদেরও বুঝতে সুবিধে হবে এবং কানেক্ট করতে সুবিধে হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে শিল্প এমন একটা জিনিস, মানে যন্ত্রণা ছাড়া তো তার তো প্রকাশ ঘটে না। তো এই গানটা ওরা মোস্টলি তো এই গানটার ওরকম একটা গল্প আছে। মানে এটা ওই 2014 প্রথম দিকে আমার প্রথম প্রেম ব্রেকআপ হয়েছে। তো তারপরে অনেক, আমি এটা সব শিল্পীকেই করি, তোমাকেও হয়তো প্রশ্নটা করতাম, যাই হোক তুমি চলে এলে, যে তুমি কোনোদিনও গিটার বাজিয়েছো কাউকে ইমপ্রেস করার জন্য কি? সেইটা একটা আমার কিন্তু প্রশ্ন জেনারেলি থাকে। হ্যাঁ, না, আমি গিটার মানে ইমপ্রেস করার জন্য বাজাইনি, মানে বাজানোর জন্য ইমপ্রেস হয়েছে, কিন্তু ইমপ্রেস করার জন্য কোনোদিন আমাকে গিটার বাজাতে হয়নি। তুমি নিজের ইচ্ছেতে গিটার বাজিয়েছো এবং তার জন্য অনেকে হয়তো ইমপ্রেস হয়েছে। বেশ, এবার তুমি গানটাই ফিরে এসো। হ্যাঁ, এবার এই গানের গল্পে যেটা আসি, কারণ ওই ব্রেকআপের সময় তখন তো একটা সাংঘাতিক ভ্যাকিউম হয়। হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর ভ্যাকিউম হয়। ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে আমার বেশ কিছুটা টাইম লেগেছিল। স্বাভাবিক, এটা তো। হ্যাঁ, মানে এটা আজকের সময়তে এসে ভাবি যে হয়তো ওটা মানে খুবই একটা তুচ্ছ ব্যাপার ছিল, কারণ মানে তখন না না, অ্যাকচুয়ালি ওটা তুচ্ছ ব্যাপার নয়। সময় আমাদের রিপেয়ার করে তো। হ্যাঁ, হয়তো নয়, রিপেয়ার্ড হতে 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 একটা সময় মনে হয় এইসব কি পাগলামো করেছিলাম। সেটাই না, বেসিক্যালি ব্যাপারটা পাগলামো না, মানে পরে হয়তো বুঝে যাচ্ছি যে হয়তো সেটা ইনফ্যাচুয়েশনটাকেই আমি হয়তো খুব গভীর ভালোবাসা ভেবে হয়তো সেটার জন্য অনেকটা ডিপে ঢুকে গেছি। গানটা তোমার তখনই লেখা? গানটা আমার ঠিক তখন, হ্যাঁ, এবার তখন বলে রাখা ভালো। এবার জয়ন্তদা বা সৌরে বাউল এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল 2011-তেই। ঠিক। তার কারণ জয়ন্তদা 2011-তে চলে গেল অস্ট্রেলিয়া। ঠিক। এবার তারপরে আমি নন্দনে আড্ডা মারতে মারতে বেশ কিছু নতুন ছেলেপুলের সাথে আমার আলাপ হলো ওখানে।
কেউ ড্রাম বাজাচ্ছে, কেউ বেস গিটার বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে। তো আমরা 5 জনে মিলে একটা ব্যান্ড করলাম। যে ব্যান্ডটার নাম কি দেবো, আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করলো, বললো যে দেখ সবাই যখন নন্দনের থেকে আলাপ, ব্যান্ডটার নাম তো হলো নন্দন বয়েজ হোক, খারাপ কি? তো নন্দন বয়েজ নামে একটা ব্যান্ড তখন ফর্ম হলো। হ্যাঁ, আমাদের যে ড্রামার ছিল শুভ, ওর বাড়ি ছিল ডানকুনি। তো ওর বাড়িতেই আমরা সব ব্যান্ডটা নিয়ে গিয়ে রিহার্সাল করতে পারতাম, কারণ ওর বাড়িতে ড্রাম কিটটা রাখা ছিল। এবং ওই সপ্তাহে 4 দিন করে শিয়ালদা থেকে ট্রেন ধরে ডানকুনি গিয়ে রিহার্সাল করতাম সারাদিন। হ্যাঁ, এটা আমাদের সময়ও হতো। আমরা যারা ব্যান্ড ছোটখাটো করতাম, যে ড্রামার আইডিয়ালি তার বাড়িতেই আমরা ব্যান্ড করতাম। তার কারণ হচ্ছে যে ওই ড্রাম কিটটা এত বড়, আর তখন অত পয়সা তো থাকতো না যে ড্রাম কিটটা ক্যারি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অথবা অন্য কোনো রিহার্সাল ব্যান্ড আমরা হায়ার করে করব। এক্স্যাক্টলি, সেই জন্য যার বাড়িতে ড্রাম সেট বা ড্রাম কিট তার বাড়িতেই রিহার্সাল। তো এবার ওই এটা শুরু হলো আর কি। এবার তখনই লেখা আর কি। সুরকার তোমার? সুর আমার। অসাধারণ। গানটার নাম হচ্ছে এগিয়ে চলো। এগিয়ে চলো, এগিয়ে চলো, মানে মুভ অন, ব্রেকআপের পরে মুভ অন। একদম। যখন আমি মানে একটুখানি মানে আবার স্বাভাবিক ছন্দে ফিরছি আর কি। অসাধারণ, শুনি।
কিসের অসাধারণ অসাধারণ, মানে এটা চরম লেখা। আমি খুব মনোযোগ দিয়ে লিরিক্স গুলো শুনলাম। আমি কিন্তু সত্যি এই গানটার ফ্যান হলাম, তোমার ফ্যান তো বটেই, আমি এই গানটারও ফ্যান হলাম। এই গানটা আমি শুনলাম প্রথম দর্শকদের সাথেই, অনুভূতিটা খুব সুন্দর ব্যক্ত হয়েছে এবং সুরটা যেটা সেটা সত্যি অসাধারণ। শান্তন, আজকের দিনে দাঁড়িয়ে তোমার টেকটা কি? এই যে প্রফেশনে তুমি এসেছো, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় থেকে একজন উঠতি শিল্পী হিসেবে তুমি অনেক দূর গেছো অবশ্যই, কিন্তু তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি কোনো বাধার সম্মুখীন হচ্ছ, বা তোমার মনে হয় যে ফরম্যাটটা আরেকটু ভালো হলে উঠতি শিল্পীদের জন্য ভালো হতো? যেটা আমরা জেনারেলি জানি বম্বেতে বলো বা অন্য জায়গায় সাউথ ইন্ডিয়াতে বলো, ওদিকে যারা গান বাজনা করে খুব চট করে তারা একটা এক্সপোজার পায়। তো আমাদের বাংলাতে এটার কি অভাব আছে, বা তুমি সেটা কিভাবে দেখতে চাও? এগুলো হলে ভালো হতে পারে, সেটা যদি আমাদের বলো। ডেফিনেটলি অভাব আছে। আমি তো মানে বলবোই, যেহেতু আমরা মানে বাংলা ব্যান্ড মিউজিক থেকে বিলং করছি, বা আমাদের যারা সমসাময়িক মানে যত মিউজিশিয়ান বন্ধু আছে বা যারা আছে, যারা কাজ করছে, বা আমাদের পরবর্তীতে যারা আসবে, ওদের প্ল্যাটফর্মটা এখন বাংলা ব্যান্ডের কোনো প্ল্যাটফর্ম নেই বেসিক্যালি। এখন মেইনস্ট্রিম মিউজিক এত চারদিকে মানে চলছে বা প্রাধান্য পাচ্ছে যে একটা বাংলা ব্যান্ডকে মার্কেটে থাকতে গেলে তাকে লিটারালি স্ট্রাগল করতে হচ্ছে। এবার না, তুমি কি বলছো, মানে আমি যেটা বলছি 1990 সাল, 2000 সাল, 2015-16 অব্দিও বাংলা ব্যান্ডের একটা খুব ক্রেজ ছিল। আমরা কলেজ লাইফে দল বেঁধে বাংলা ব্যান্ডই শুনতে যেতাম। আমরা অন্য গান খুব এই কিশোর কণ্ঠী বা কণ্ঠী এগুলো মাঝে মধ্যে অবশ্যই শুনতাম, কিন্তু আমাদের একটা টান ছিল বাংলা ব্যান্ডের। যেখানে যেখানে ব্যান্ডের গান হচ্ছে আমরা দৌড়ে চলে যেতাম, যেটা তুমিও করেছো। ইনফ্যাক্ট আমি বাংলা ব্যান্ডের মানে আমি নামই বলছি, আমি ফসিলসের শো দেখতে গিয়ে আমি নজরুলগঞ্জে পুলিশের রুলের বাড়িও গেছি, ঠিক সেই ক্রেজটা ছিল। তুমি কি বলছো আজকের দিনে যখন তোমরা গান করছো, এই বাংলা ব্যান্ডের ক্রেজটা কি বাংলায় একটু কমে গিয়েছে? না, আমার মনে হয় যারা বাংলা ব্যান্ডের শ্রোতা ছিল তারা আজকের ডেটেও বাংলা ব্যান্ডের শ্রোতা আছে, ঠিক, কিন্তু বাংলা ব্যান্ডকে প্রমোট করার মতন কোনো অর্গানাইজেশন নেই। ঠিক, যেমন বাংলা, আমি যদি সিনেমার মেইনস্ট্রিম মিউজিকের কথা যদি বলি, সেখানে বাংলা ব্যান্ডকে কিন্তু অ্যাটাচ করাই যেত, কিন্তু সেটা করা হয় না, যেহেতু মানে কেউ একজন মানে পয়সার্থ নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। না, তোমার তো সিকোয়েন্সও সেভাবে হতে হবে যে একটা ব্যান্ড মিউজিকে সেখানে হয়তো তোমার লেখা, তোমার গাওয়া, তোমার গলায় একটা গান প্লেব্যাকে হয়তো যেতে পারে, কিন্তু ব্যান্ড কনসেপ্টে যে এন্টায়ার ব্যান্ড পারফর্ম করছে সেটা দেখানো, সেটা অঞ্জন দত্তের যে সিনেমাটা হয়েছিল একদম, তো সেটাতে উনি ওটা করেছিলেন। কিন্তু এই ধরনের মুভিও কম হয়, সেই জন্য হয়তো স্কোপটা কম। হ্যাঁ, কিন্তু তুমি একটা কথা আমাকে এই প্রসঙ্গে যখন উঠলো বলো, তুমি তো নিজের গান লেখো এবং কম্পোজ করো, তা তুমি কি প্লেব্যাকের অফার পেয়েছো, বা তুমি কি প্লেব্যাক নিয়ে কিছু ভাবছো যে তুমি আমি প্লেব্যাক করে প্রতিষ্ঠিত এটাও হতে চাই? প্লেব্যাক আমি ডেফিনেটলি করতে চাই, এবং আমার যারা মানে ডিরেক্টর বন্ধু বান্ধব, যারা আমার সমবয়সী যারা রয়েছে, যারা কাজ করছে বা যারা কাজ করতে আসছে, তাদের সাথে কথা হয় বিভিন্ন সময়, বা আমার কিছু মিউজিক ডিরেক্টর বন্ধু বান্ধবের সাথেও কথা হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার চেনা পরিচিত যতই হোক না কেন, সে তো আর নিজের পকেট থেকে তো টাকা ঢেলে তো কাজ করছে না, সেখানে কেউ মানে প্রযোজক নিশ্চয়ই আছেন, ঠিক, তো ওনারা হয়তো নতুন কোনো আর্টিস্টকে চাইছেন, মানে অ্যাকসেপ্টেবিলিটি, নতুন কিছু এক্সপেরিমেন্ট করার সেই জায়গাটা নেই। আমি একে দিয়ে করালাম, তারপরে দেখা গেল এই জিনিসটা মার্কেট নিল না, তাহলে আমার লস হয়ে যাবে। সবাই কমার্শিয়াল টার্মসে ভাবে। একদমই তাই, মানে এত কমার্শিয়ালাইজ হয়ে গেছে আজকের ডেটে সবকিছু, তো যার জন্য বাংলা ব্যান্ড বা এই মিউজিক করে মার্কেটে সার্ভাইভ করব বললে আজকে করা যাচ্ছে না। না, আমি দর্শকদের বলি, সায়ন্তন যে অরিজিনালসটা শোনালো, আমি আরেকটা যে কোনো অরিজিনালস ওকে শোনাতে বলবো, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে।
সায়ন্তনের যে ডেডিকেশন নিয়ে অরিজিনালস গুলো মানে ও করে বা ওর ওর সুর এবং কথা, সেগুলো যদি আপনারা শোনেন, আপনারা সত্যি আপনাদের ভালো লাগবে গানগুলো, আপনারা শুনবেন, এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো অরিজিনালস নিয়ে কাজ যারা করছেন আজকে, গানপিয়ন কিন্তু তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে অনেকটাই হেল্প করছেন এগিয়ে যাওয়ার জন্য। সেটা গানপিয়নের সাথে যারা যুক্ত আছেন তারাও জানেন, এবং আশা করা যায় ভবিষ্যতে গানপিয়ন এই অরিজিনালসকে প্রমোট করার জন্য একটা স্টেপ কিছু একটা নেবে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যেখান থেকে প্লেব্যাকেরও সুযোগ, কারণ এই গানগুলো প্লেব্যাক হওয়ার মতোই গান, তাই না? তো আরেকটা অরিজিনাল তুমি যদি আমাদের শোনাও। অবশ্যই। কোনটা শোনাবে? তাহলে এটারও একবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিতে হবে। এই গানটার নাম হচ্ছে আমি বৃষ্টি হতে চাই। আচ্ছা, তো এটাও কি ওই সময়ই লেখা? তুমি আগের গানটা যখন না, এটা ওর একটু পরে লেখা, এটা ওই সময়ের একটু পরে লেখা। তুমি আগের যে গানটা করলে সেটা হচ্ছে মুভ অন এর উপর, মানে একটা বিরহের পরে আমি মুভ অন করে যাচ্ছি সেটার উপরে লেখা। এবার আমি বৃষ্টি হতে চাই, তোমার প্রাথমিক যে শব্দগুলো তুমি বললে আমি বৃষ্টি হতে চাই, এর থেকে আমি একটা ফিল পাচ্ছি। এবার তুমি পুরোটা কাটিয়ে উঠেছো, কাটিয়ে ওঠার পরে এবার তুমি উজ্জ্বল আকাশে নক্ষত্রের মতো জল করতে চাইছো, মানে সেই জন্য আমি বৃষ্টি হতে চাই, আমি আমার পুরো ট্যালেন্টটাকে এবার মেলে ধরবো। ওইরকমই কোনো একটা সময় গানটা ওইভাবেই মানে চলে এসছে আর কি। তোমার চোখের ইশারায় আমি হতে চাই, তোমার হাতের ছোঁয়া
কম্পোজিশন। দর্শকদের কাছে অনুরোধ রইল ওর গানগুলো শোনার জন্য, অরিজিনালস গুলো দম আছে গানগুলোর মধ্যে। সায়ন্তন, তোমাকে একটা মজার প্রশ্ন করি, বা তোমারও ভালো লাগবে উত্তর দিতে। তুমি তো রক গান গাও, তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি রকে গুরু কাকে মানো, তাহলে তুমি তো রূপম ইসলামই বলবে। আমি মোটামুটি সেটা বুঝে গেছি, তুমি সেটাই আমাকে বুঝিয়েছো। আগেও যখন আমরা আড্ডা মারছিলাম তুমি বলেছো। তোমাকে যদি রক গান ছাড়া রূপম ইসলামের পরে সব জনার মিলিয়ে একজন গায়ককে বলি যে এরপরে আমি এনার গান শুনতে ভালোবাসি, তাহলে তুমি কার কথা বলবে? সেটা পুরোনো দিনের কেউ হতে পারে, এই প্রজন্মেরও কেউ হতে পারে। উড়ান ভাবে বলাটা খুব মুশকিল। বেশ, আমি প্রচুর মানুষের গান শুনি, মানে আমি যেমন হেমন্ত মান্নাদের শ্যামল মিত্রও শুনি, আবার আমি মানে এখনকার আমি অরিজিৎ সিংও শুনি। তো ওইভাবে বলাটা খুব মানে মুশকিল আর কি, মানে ওইভাবে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। তবুও যদি বলি তুমি তোমার জনারের বাইরে কোন গান শুনতে সব থেকে বেশি ভালোবাসবে? একদম ফোক। আচ্ছা, তুমি কি ফোক গাও? হ্যাঁ, এবং আমি মানে মানে কনসার্ট করলে যে শুধুমাত্র রক মিউজিকই করি তা নয়। আচ্ছা, আমার যদি মানে গানের সেট লিস্টে 1 ঘন্টার একটা প্রোগ্রামে যদি 5টা গান আমার মানে রক ঘরানার থাকে, তো 5টা গান আমার একদম হার্ডকোর ফোক রক থাকে। আচ্ছা, তো সেটাও আমরা একটা শুনবো। এটা তো আমি জানতাম না তোমার এই 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 জায়গাটা। তো তাহলে একটা ফোক মানে মানে ওটা একটু ইম্প্রোভাইজড আর কি, ফোক একটু রকের প্যাটার্ন। হ্যাঁ, মানে এবার আঙ্গিকটা আমরা আমাদের মতো করে করে নেওয়া হয়েছে নিজের মতো করে। অসাধারণ। তোমাকে যদি একজন অভিনেতা খুঁজতে বলি, বা তোমার পছন্দের অভিনেতা, তুমি ওই আমার প্রশ্নগুলো সবই হচ্ছে ফর অল টাইমস, মানে তুমি ছোটবেলাও যাদের অভিনেতা দেখেছো, এখনো যাদের দেখছো কন্টেম্পোরারি, সবার মধ্যে অভিনেতা বললে তুমি কাকে বলবে বাংলা সিনেমাতে? বাংলা সিনেমাতে অভিনেতা বলতে আমার কাছে এক কথাতে ঋত্বিক চক্রবর্তী। স্পেশাল সামথিং, না? একটু অন্যদের থেকে আলাদা। হ্যাঁ, মানে ঋত্বিক চক্রবর্তী মানে সাবলীলতায় বা একদমই তাই, মানে মনে হচ্ছে না যে ওটা আমি অভিনয় করছে। হ্যাঁ, অভিনয়টা মনে হচ্ছে না, মনে হচ্ছে ওই ক্যারেক্টারটা উনি। ঠিক। মেয়েদের মধ্যে এক কথায় ওরকম বলার মতন আর্টিস্ট। তুমি যদি পুরোনো দিনের কথাও ভাবো? পুরোনো দিনে মানে আমি উত্তম সুচিত্রার কথা তো ছেড়ে দিলাম, তো ওর পরে অনেকেই আমার প্রিয় আছে, মানে তনুজা আছে, তারপরে মালা সিনহা আছে, তারপরে আর একজন খুব ভালো অ্যাক্ট্রেস ছিলেন, মানে উনি খুব কমই ছবি করেছেন, উনি হচ্ছেন অঞ্জনা ভৌমিক। অ্যাবসলিউটলি, অঞ্জনা ভৌমিক, অ্যাবসলিউটলি। বাহ, সুন্দর। তোমাকে যদি প্রশ্ন করি সর্বকালের শ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল সার্কিটে ফুটবলার কাকে, তুমি তো খেলাধুলা তো পছন্দ করো। ফুটবলার বলতে আমার মানে পছন্দ কি ফুটবল বেশি না ক্রিকেট বেশি? ইন্টারন্যাশনালি ফুটবল। ক্রিকেটার আমি মানে পাগল ছিলাম এক সময়তে, কিন্তু এখন ক্রিকেটটাকে যেখানে নামিয়ে নিয়ে এসেছে আমি ক্রিকেট দেখাই বন্ধ করেছি। তো আমার সর্বকালের মানে ইন্টারন্যাশনালি, মানে তুমি কমার্শিয়ালাইজেশনটা বলছো, মানে এত বেশি কমার্শিয়াল হয়ে গেছে সবাই। হ্যাঁ, আমার সর্বকালের সেরা আমার মানে ফেভারিট হচ্ছে রোনাল্ডো, চোখ বুঝে। দারুণ। তোমাকে একটা প্রশ্ন করার আগে একবার একটা গান শুনে নি। আমার খুব ইচ্ছে করছে, তুমি বলছিলে গৌতম চট্টোপাধ্যায়েরও, গৌতম চট্টোপাধ্যায় হয়তো নিজের নাম লেখা হতে পারে, আবার বছর 20 বাদে যে অ্যালবামটা তখন বেরিয়েছিল, পরে যে অ্যালবামটা বেরিয়েছিল তার বেশ কিছু গান নিয়ে আমরা আলোচনা করছিলাম, বা পরবর্তীতে মায়া বেরিয়েছিল বা অন্যান্য যেগুলো বেরিয়েছিল আলোচনা করছিলাম, পথ গেছে বেগে। হ্যাঁ, তো এবার কথা হচ্ছে সেখান থেকে তুমি যদি একটা গান শোনাও, যে কোনো তোমার পছন্দের, বেশ, কোনটা শোনাচ্ছ? আসলে এমন একটা সময় একটাই গান মাথায় আসছে, আসলে বাইরে এত গরম, তো গরমে মহিনের গোড়াগুলি মানে সম্পাদিত
গড়ের মাঠের আমি একটা গান হ্যাঁ একদম, গানটার আর নাম বলছি না। জয়জিৎ দা, সুব্রত একদম। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘাসা বেলুন গাড়ি, শুধু বালা শুধু লাল আর সাদা, ওরাই আমার কত মত এই শহরে। তোমায় দিলাম শহরের উষ্ণতম দিনে, পিছিয়ে গড়ার দূরে বৃষ্টির বিশ্বাস, তোমায় দিলাম শহরের উষ্ণতম দিনে, পিছিয়ে গড়ার দূরে বৃষ্টির বিশ্বাস, তোমায় দিলাম। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘাসা বেলুন গাড়ি, শুধু মানা যত লাল আর সাদা, ওরাই আমার ক্ষত এই শহরে। রণরেন্দ্র তোমায় দিলাম, তোমায় দিলাম। এই গানটা তুমি যেই শুরু করলে, আমিও আমার কলেজ লাইফে ফিরে গেলাম আর তোমার সাথে গলা মেলালাম। একদম। এটা ন্যাশনাল অ্যান্থেমের মতো একদমই ছিল তাই। আমাদের কাছে, তো বহুল প্রচলিত গান। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আজকের দিনে দাঁড়িয়ে গানপিয়নকে কিভাবে পাশে পেতে চাইছো তোমার এই সামনে এগিয়ে যাওয়ার জন্য, আগামী দিনগুলোর জন্য? আমি শুধুমাত্র আমার জন্য চাই, মানে চাইছি না। ঠিক ঠিক। যে সকল শিল্পীরা মানে ট্যালেন্ট থাকা সত্ত্বেও নিজের জায়গাটা করে উঠতে পারছে প্রতিষ্ঠিত না করতে পারছে না পারিপার্শ্বিক অবস্থার জন্য, ঠিক, তাদের জন্য গানপিয়ন যেভাবে তাদের মানে পাশে থেকে তাদেরকে তুলে ধরার চেষ্টা করছে, এরকমটাই যেন সারা জীবন ধরে করেছে। ঠিক, এটাই আমার একমাত্র গানপিয়নের কাছে চাওয়া। ঠিক। অ্যাকচুয়ালি গানপিয়ন এই পথে চলতে চলতে প্রচুর শিল্পীকে নিজেদের প্ল্যাটফর্মে নিয়েছে, যেরকম তুমি এসেছো, এর আগে আমাদের অঙ্কিতা আছে, আমি কাকে ছেড়ে কার কথা, গৌরব আছে, কাকে ছেড়ে কার কথা বলবো। তো এটা কিন্তু সত্যিই একটা অনবদ্য জিনিস যে সবাই মিলে এটা একটা পরিবারের মতো হয়ে গেছে গানপিয়নটা। হ্যাঁ, মানে যার যার মতো স্টেজ যাকে যখন দেওয়া যাচ্ছে সেটা তো হচ্ছেই, কিন্তু আমাদের যে একটা আত্মিক যোগ সব শিল্পীদের মধ্যে, এটা একটা সাংঘাতিক ব্যাপার আর কি, মন ভালো হয়ে যায়। তো আজকে আমাদের প্রায় অনুষ্ঠান শেষ, আমরা একদম শেষে চলে এসেছি। আমরা শেষেও একটা গান দিয়েই শেষ করব। তোমাকে বলবো, এবার তোমার উপর ছেড়ে দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো তোমার ভালো লাগার মানে তোমার ভালো লাগা অনুযায়ী যে কোনো একটা গান আমাদের আমরা এই গানটা করবে, এটা শুনতে শুনতে আজকে বিদায় নেব। আবার আপনাদের সাথে গান পাগলের পডকাস্টের অনুষ্ঠানে দেখা হবে আগামী দিন। এই গানটা আমি একা গাইবো না, তো আমাকে ওর সাথে গাইতে হবে, আর যদি লিরিক্স মনে থাকে অবশ্যই গাইবো। খুব চেনা গান, আমি একটা লালন নীতি গাইবো। বেশ, একটা সাইজির গান আমার খুব মানে খুব প্রিয় আর কি। হ্যাঁ, এটাই ও যেটা বলছিল একটু আগে, যে ফোক আঙ্গিক একটু নিজের মতো করে নেওয়া। মানে আসলে মানে এই জন্যই আমি মানে ফোকের প্রতি আমার ইন্টারেস্টটা জন্মেছে, ছোট করে বলি, কারণ নিজের মাটিকে না চিনলে তুমি বিদেশের মাটিতে পা রাখো। এটা বেসিক, এটা বেসিক, এটা সব ক্ষেত্রে একদমই। তো ওই নিজের রুটস যদি আমি ভুলে যাই, রুটসটাকে আগে আত্মস্থ করতে হবে। একদম।
তো সেই জায়গা থেকে ওই ফোক মিউজিকে আমার মানে প্রথম আর কি ইন্টারেস্টটা জাগে। তারপরে আমি সেটা নিয়ে চর্চা করা শুরু করেছি। চাতক প্রায় যে আছে হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। নমস্কার, ধন্যবাদ। আবার দেখা হবে পরের এপিসোডে নতুন শিল্পীর সাথে।